হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ আশরাফুজ্জামান হৃদয় আছি আপনাদের সাথে অ্যান্ড ওয়েলকাম টু হৃদয় আইটি স্পেস। তো ফ্রেন্ডস, আমরা আবারও আজকে কথা বলবো এইচটিএমএল নিয়ে। এইচটিএমএল এর গত পর্বে আমি আপনাদের বেসিক কয়েকটি বিষয় শিখিয়েছিলাম। আজকে আমরা আরো কয়েকটি বিষয় শিখবো এইচটিএমএল সম্বন্ধে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও চলে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এইচটিএমএল এর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। আজকে আমরা দেখব কিভাবে আপনি সেই প্যারাগ্রাফটিকে আপনার পছন্দ অনুযায়ী সাজাবেন। তো প্রথমে আমরা আমাদের লেখা শুরু করব, তবে তার আগে আমাকে একটি নতুন ফাইল নিতে হবে এবং ফাইলটিকে সেভ করে নিতে হবে। আমি টাইটেলের জায়গায় লিখলাম দিস ইজ এ টাইটেল এবং বডির মধ্যে আমি একটা প্যারাগ্রাফ লিখব। প্যারাগ্রাফ লেখার জন্য আমাকে একটি ট্যাগ ব্যবহার করতে হবে, যেটি হচ্ছে পি, এবং এই প্যারাগ্রাফটাকে আমি ক্লোজ করে দেব এবং এর মধ্যে আমি আমার কাঙ্ক্ষিত প্যারাগ্রাফটিকে লিখব। আমি লিখব এখানে দিস ইজ এ প্যারাগ্রাফ এবং এটিকে বারবার করে কপি করে পেস্ট করব, অর্থাৎ এই লেখাটি আমি বারবার দেখব। তো ফ্রেন্ডস, এইচটিএমএল এর গত পর্বে আমরা বেশ কয়েকটি বিষয় শিখেছিলাম। তার মধ্যে আমরা শিখেছিলাম কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। এই পর্বে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি সেই প্যারাগ্রাফের লেখাগুলোকে আপনার ইচ্ছা অনুযায়ী সাজাবেন। প্যারাগ্রাফ এর লেখাগুলোকে আপনি যদি বোল্ড করতে চান, তাহলে আপনাকে যেটি করতে হবে, আপনাকে একটি নতুন ট্যাগ ব্যবহার করতে হবে, যেটি হচ্ছে বি। অর্থাৎ ধরে নিলাম যে আমি এখান থেকে এইটুকু লেখা, অর্থাৎ দিস ইজ এ প্যারাগ্রাফ, এই লেখাটিকে আমি বোল্ড করব। তাহলে আমাকে এটিকে এই বোল্ড ট্যাগের আন্ডারে নিয়ে আসতে হবে। বোল্ড ট্যাগ লিখতে গেলে আমাদের যেটি লিখতে হয় সেটা হচ্ছে বি, এবং বোল্ডটা ক্লোজ করে দেবো আমি এখানে। অর্থাৎ এই যে অংশটুকু, এটাকে আমি বোল্ড হিসেবে দেখতে চাচ্ছি। এরপরে করে দিলাম সেভ এবং চলে যাব আমার সেই কাঙ্ক্ষিত ফাইলে, নিউ। দেখুন আমার গোটা প্যারাগ্রাফটি চলে এসেছে এবং আমি যে অংশটুকু শুধুমাত্র বোল্ডের আওতায় রেখেছিলাম সেই অংশটুকু আমার বোল্ড হয়ে গিয়েছে। এরপরে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো কিভাবে করে আপনি আপনার লেখাকে ইটালিক, অর্থাৎ আপনার লেখাকে সামান্য একটু ডান পাশে হেলানো দেখাবেন। এটি দেখাতে হলে আপনাকে নতুন একটি ট্যাগ ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে আই। আমি এইটুকু অংশ ইটালিক হিসাবে দেখতে চাচ্ছি। তো আমাকে এই অংশটুকু ইটালিক হিসাবে দেখতে গেলে যেটি করতে হবে, এই অংশের সামনে আমাকে একটা নতুন ট্যাগ ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে আই, এবং এই অংশের শেষে আমাকে নতুন একটি ট্যাগ ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে আই এর ক্লোজ। এরপর আমি এটাকে করে দিলাম সেভ এবং চলুন চলে যাই আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ এই ওয়েব পেজের ফাইলে, এবং আমরা যদি রিলোড করি তাহলে দেখতে পাবেন যে এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমাদের ইটালিক হয়ে গিয়েছে। এই অংশটুকু কিন্তু আমাদের ইটালিক হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের ডান পাশে কিন্তু একটু বেঁকে গিয়েছে। এখন আমরা যদি চাই যে কোনো অংশকে আন্ডারলাইন করব, অর্থাৎ হাইলাইট করে দেখাবো, আমি যদি এই অংশটুকু, শেষের অংশটুকু আমি যদি আন্ডারলাইন হিসেবে দেখতে চাই, তাহলে আমাকে যেটি করতে হবে, আমাকে নতুন একটি ট্যাগ ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে ইউ ট্যাগ। আমি যদি লিখি ইউ এবং এটিকে আমি সবার শেষে ক্লোজ করে দেব, স্ল্যাশ দিয়ে দেব ইউ এবং এটিকে আমি ক্লোজ করে দেবো। এরপর করে দিলাম সেভ এবং আমি আবারও আমার ওয়েবসাইটে বা ওয়েব পেজে গিয়ে আমি যদি রিলোড করি, তাহলে দেখতে পাবেন যে আমি যেই অংশটুকু আমার আন্ডারলাইনে আওতায় রেখেছি সেই অংশটুকু কিন্তু আন্ডারলাইন হয়ে গিয়েছে, অর্থাৎ এর নিচে একটি দাগ চলে এসেছে। তো ফ্রেন্ডস, আমি এরপরে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একটি ইমেজের, অর্থাৎ একটি ছবির সাইজ আপনি নিজে নির্ধারণ করে দিতে পারবেন।
আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে করে আপনি একটি ইমেজ ব্যবহার করতে পারেন আপনার সেই কাঙ্ক্ষিত HTML যে পেজটি রয়েছে, অর্থাৎ আপনি যে ওয়েব পেজটি তৈরি করছেন সেখানে আপনি কিভাবে একটি ইমেজ বা ছবি ব্যবহার করতে পারেন। আমি আজকে দেখাবো কিভাবে করে আপনি সেই ছবিটিকে ছোট অথবা বড় কিংবা আপনার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তো ছবি ব্যবহার করার জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করি সেটা হচ্ছে img এবং এরপরে src, এবং এখানে আমাকে দিতে হবে সেই ছবির যে সোর্সটি, সেই ছবির সোর্সটিকে। তো আমার ছবির সোর্স হচ্ছে এইটা, আমি সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবং এরপরে আমার যে ছবির নাম, ছবির নামটি আমি দিয়ে দেব। ছবির নাম হচ্ছে, এরপরে ব্যাকস্ল্যাশ, এরপরে হচ্ছে আসাদ ডট জেপিজি। আসাদ ডট জেপিজি আমি দিয়ে দিলাম এবং এরপরে করে দিলাম সেভ। এরপরে আবার আমি এই পেজটাকে রিলোড করলাম, তাহলে দেখবেন যে নিচে আমার এখানে ছবিটি চলে এসেছে। কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে এই ছবিটি কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে নিয়েছে। তো আমি যদি এই ছবিটিকে আমার পছন্দনীয় সাইজে ছোট করতে চাই, তাহলে আমাকে যেটি করতে হবে, আমাকে এই ডাবল কোটেশনের বাইরে আরো কিছু কোড লিখতে হবে, অর্থাৎ আরো কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা ধরে নিলাম যে আমাদের যে প্রস্থটি রয়েছে এটাকে একটু ছোট করব, তাহলে আমাদের যেটি লিখতে হবে WIDTH, অর্থাৎ ওয়াইড, এবং এরপরে ইকুয়াল, এরপরে ডাবল কোটেশনের মধ্যে আমাদের ওয়াইড যে দৈর্ঘ্যটি রয়েছে সেটাকে আমাদের পিক্সেল আকারে প্রকাশ করতে হবে। আমি ধরে নিলাম আমি দেব 200 পিক্সেল, 200 px, এবং এরপরে করে দিলাম সেভ। এবং আবার আমি আমার ব্রাউজারে চলে যাব এবং রিলোড করব, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার যে ছবিটি সেটি কিন্তু একটা ছোট আকারে চলে এসেছে। আপনি যদি চান এটির মান পরিবর্তন করে এটিকে ছোট কিংবা বড় করে নিতে পারেন। আমি এটাকে দেবো 100, এরপরে করে দেব সেভ এবং চলে যাব আমার ব্রাউজারে এবং আবার রিলোড করব, তাহলে দেখবেন যে আমার ছবিটি কিন্তু আগের তুলনায় ছোট হয়ে গিয়েছে। এভাবে করে আপনি কিন্তু আপনার যে ছবির হাইট এবং ওয়াইড, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থকে কিন্তু নির্ণয় করতে পারবেন। আমি এখানে শুধুমাত্র আমার ওয়াইড অর্থাৎ প্রস্থটি দেখিয়েছি এবং প্রস্থের সাথে সামঞ্জস্য রেখে হাইটটি আহ, সাধারণভাবে নিয়ে নিয়েছে। আপনারা চাইলে হাইটটিকে নির্দিষ্ট করে দিতে পারেন, অর্থাৎ আমি যদি দেই হাইট এবং এরপরে আমি দিলাম ইকুয়াল এবং এরপরে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে আমি দিলাম এটা 500 পিএক্স এবং এরপরে আমি করে দিলাম সেভ। এবং আমি যদি আমার ব্রাউজারে গিয়ে আবার সেই ছবিটিকে রিলোড করি, তাহলে দেখতে পাবেন যে আমি কিন্তু দুইটাকেই কাস্টমাইজ করেছি, অর্থাৎ নিজের ইচ্ছা মতো ব্যবহার করেছি, যার কারণে ছবিটি একটু খারাপ এসেছে। তো আপনি যদি আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে জানেন তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি ব্যবহার করতে না জানেন তাহলে আপনি যে কোনো একটি মান দিয়ে আপনার সেই ছবিটিকে কাস্টমাইজ, অর্থাৎ আহ, ইচ্ছা মতো ছোট অথবা বড় করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এরপরে আপনাদের যে বিষয়টি দেখাবো আপনি কিভাবে আপনার এই ওয়েব পেজে একটি বাটন ব্যবহার করবেন। আমরা সাধারণত বাটন দেখি আমাদের ইউটিউবের নিচে কিংবা ফেসবুকের নিচে, আমরা লাইক বাটন দেখি, কমেন্ট বাটন কিংবা শেয়ার বাটন যেগুলো দেখি। আপনি কিভাবে সেই বাটনগুলো ব্যবহার করবেন আমি এখন আপনাদের দেখাবো। তো বাটন ব্যবহার করতে গেলে আমাদের নতুন একটি ট্যাগ ব্যবহার করতে হবে যেটির নাম হচ্ছে বাটন। বাটন ট্যাগটি ব্যবহার করার জন্য আমাদের লিখতে হয় বাটন, BUTTON, এবং এরপরে আমি বাটন ক্লোজ করে দিলাম। এই বাটন লেখাটির মধ্যে আমি যাই লিখবো সেটি আমাদের বাটন আকারে প্রকাশ হবে। আমি যদি লিখি লাইক এবং আমি যদি করি সেভ, সেভ করে দিই, আমি আবার ব্রাউজারে যাই এবং আমি যদি রিলোড করি তাহলে দেখবেন যে লাইক একটি বাটন কিন্তু চলে এসেছে। যদিও বা এটার সাথে অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো ওয়েব পেজ লিংক করা হয়নি, যার কারণে অন্য কোথাও যাচ্ছে না, তবে লাইক একটি বাটন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমি যদি আরো দুই একটি বাটন এর ব্যবস্থা করি, অর্থাৎ আমি যদি আরো দুই একটি বাটন এখানে লাগাই বা লিখি, তাহলে দেখবেন যে BUTT, আমি অন্য একটি বাটন দিলাম। আমি এখানে বাটনের নাম দেব কমেন্ট, এরপরে আমি অন্য একটি বাটন দেব যার নাম হবে শেয়ার, এবং করে দিলাম আমি সেভ এবং চলে যাব আমি এরপরে আমার ওয়েব ব্রাউজারে এবং এটাকে রিলোড করব।
তাহলে দেখুন যে আমার এখানে 3টি বাটন চলে এসেছে, লাইক, কমেন্ট এবং শেয়ার, 3টি বাটন। তো ফ্রেন্ডস, এভাবে করে আপনি আপনার ওয়েব পেজে বা আপনার ওয়েবসাইটে আপনি চাইলে বাটনের ব্যবস্থা করতে পারেন। ফ্রেন্ডস, এরপরে আমি আপনাদের যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে লিস্টিং। লিস্ট কিভাবে করতে হয় তা জানার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে লিস্টিং হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট কিভাবে লিখবেন? আনঅর্ডার লিস্ট লিখতে গেলে আপনাকে নতুন একটি ট্যাগ ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে ইউএল। এবং এই আনঅর্ডার লিস্ট অর্থাৎ ইউএল এর মধ্যে আপনি যে লিস্টগুলো লিখবেন সেগুলো কিন্তু আপনার আনঅর্ডার লিস্ট হিসাবে তালিকাভুক্ত হবে, অর্থাৎ একটার পরে একটা সিরিয়ালে আসবে। তো আপনি যে লিস্ট গুলো লিখবেন এটিকে লেখার জন্য আপনাকে এই লিস্ট আইটেম হিসাবে একটি নতুন ট্যাগ ডিক্লেয়ার করতে হবে, অর্থাৎ একটা লিস্ট আইটেমের জন্য একটা নতুন ট্যাগ লিখতে হবে, যেটি হচ্ছে li। এবং এই লিস্ট আইটেমের ভিতরে আপনি যেটি লিখবেন সেটি আপনার নতুন একটি আইটেম হিসেবে তালিকাভুক্ত হবে। আমি প্রথমে লিখলাম আইটেম 1 এবং আমি আর একটা লিখবো, সেটা হচ্ছে আইটেম 2। আর একটা যদি আমি লিখি, এভাবে করে আমি কিন্তু নতুন কয়েকটা লিস্টের মতো তৈরি করতেছি। আমি যদি এটাকে সেভ করি এবং আমার ব্রাউজারে চলে যাই এবং আমি যদি পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবেন যে আমার কিন্তু একটা লিস্ট তৈরি হয়ে গেছে, যেখানে আইটেম 1, আইটেম 2 এবং আইটেম 3 তিনটি লিস্ট এলিমেন্ট অর্থাৎ লিস্ট আইটেম চলে এসেছে। তো এভাবে করে আপনি কিন্তু আপনার আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারবেন। আনঅর্ডার লিস্টের সামনে থাকবে বুলেট, এবং আপনি যদি অর্ডার লিস্ট লেখেন তাহলে তার সামনে থাকবে সিরিয়াল নাম্বার, অর্থাৎ 1 2 3। আপনি এভাবে করে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট লিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি আপনাদের দেখালাম যে কিভাবে করে আপনি আনঅর্ডার লিস্ট লিখবেন। এখন আপনি যদি অর্ডার লিস্ট লিখতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে, শুধুমাত্র আপনার আনঅর্ডার লিস্টের জায়গায় আপনাকে দিতে হবে অর্ডার লিস্ট, অর্থাৎ OL, এবং এরপর আপনাকে করে দিতে হবে ইন্টার। অর্থাৎ এই অর্ডার লিস্টের মধ্যে আপনি যা লিখবেন সেটি কিন্তু আপনার এখানে তালিকাভুক্ত হয়ে যাবে। এখন আমি অর্ডার লিস্টের মধ্যে আমি আবার আগের মতোই লিস্ট আইটেম লিখবো, অর্থাৎ এই লিস্ট আইটেমগুলো আমি যদি কপি করে এখানে পেস্ট করে দিই, অর্থাৎ কপি করে পেস্ট করে দিলাম, তাও হবে। কপি করে পেস্ট করলাম এবং সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আবার আমার ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে গিয়ে আমি রিলোড করব। তাহলে দেখবেন যে অর্ডার লিস্টের সময় কিন্তু এখানে আইটেম 1, আইটেম 2, আইটেম 3 এখানে একটা সিরিয়াল মেনটেন করছে, 1 2 3, অর্থাৎ এই যে সিরিয়ালগুলো 1 2 3 যে বুলেটগুলো, এগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করছে। কিন্তু আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো 1 2 3 সিরিয়াল মেনটেন করেনি, এখানে কিন্তু সাধারণ কিছু বুলেট দিয়ে ব্যবহার করা হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কিংবা আমার চ্যানেল থেকে আপনার যদি কোনো উপকার হয়ে থাকে, আপনি যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।